রাত 10টা। মায়ার অবস্থান চট্টগ্রাম খানবাড়িতে। অন্ধকার ঘরের আলো নিভিয়ে বিছানায় শুয়ে মায়া। এই ঘরটা হৃদের। অসময়ে মায়ার শুয়ে থাকার কারণ দুটো। এক, লং টাইম জার্নিতে মায়ের শরীর বেশ ক্লান্ত। দ্বিতীয়ত, সে হৃদের সাথে এই বাড়িতে আসতে চায়নি, কিন্তু হৃদ জোর করে নিয়ে আসার কারণে সে জেদ দেখিয়ে একা ঘরে শুয়ে আছে। খালি বাড়িতে সার্ভেন্ট আর দলের লোকজন ছাড়া পরিবারের কেউ উপস্থিত নেই। হৃদ মায়াকে খানবাড়িতে পৌঁছে তৎক্ষণাৎ চলে গিয়েছিল হাসপাতালের উদ্দেশ্যে। আরাব খান, হেনা খান ঢাকায় আছে। তারা নিহাল খানের উপরে হওয়া হামলার কথাটি শুনেছেন। ইতিমধ্যে রওনাও হয়েছেন হয়তো। ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছাতে আরও কিছুটা সময় লাগতে পারে তাদের। খালি বাড়িতে মায়ের খোঁজ করার মতো সার্ভেন্ট ছাড়া অন্য কেউ না থাকলেও হৃদ আর সোফিয়া খান ঠিকই মায়ের খেয়াল রাখছে, বারবার কল করে। দুপুরে মায়াকে নিয়ে হৃদ খান বাড়িতে আসার পরপর ব্যস্ততায় সে বেরিয়ে গেলেও মায়ের জন্য সার্ভেন্ট ঠিক করে রেখে যায়, যাতে অসুস্থ মায়ের খেয়াল রাখতে পারে কেউ। কিন্তু দুপুর থেকে মায়া না খেয়ে জেদ করে শুয়ে আছে কক্ষে। এই বিষয়টা সুফিয়া খানের কানেও পৌঁছালো। মায়ের অসময়ে শুয়ে থাকার মাঝেই দরজা নক করল কেউ। প্রথমে বিষয়টি মায়া কানে না নিলেও পর মুহূর্তেই কানে এলো বাড়ির সার্ভেন্ট তানির গলা। সে অনবরত দরজা ধাক্কিয়ে মায়াকে ডাকতে লাগলো, ভাবিমণি দরজাটা খোলেন, বড় ম্যাডাম কল দিয়েছেন, আপনার সাথে কথা বলতে চান। ভাবিমণি, ও ভাবিমণি, শুনছেন? কাজের মেয়ের গোছানো সুন্দর কথায় তৎক্ষণাৎ বিছানা থেকে লাফিয়ে উঠল মায়া। সুফিয়া খান মায়াকে কল দিয়েছে বুঝতে পেরে সে তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। মায়াকে দেখে কাজের মেয়েটি হাতে থাকা ফোনটি এগিয়ে দিল মায়ার দিকে। মায়া সেটি স্বাভাবিকভাবেই হাতে নিল। দরজা বন্ধ করে ফোনটি কানে তুলতে তুলতে ফোনের ওপাশ থেকে শোনা গেল সুফিয়া খানের গম্ভীর গলার স্বর। কি হয়েছে তোমার, খাচ্ছ না কেন? সুফিয়া খানের কথায় মায়া মিনমিন গলায় বলল, আমার এখানে ভালো লাগছে না আম্মু, আমি আপনার কাছে যাব, আমাকে এখান থেকে নিয়ে যান প্লিজ। মায়ের কথাই যেন সুফিয়া খানের মনে কোথাও শান্তি পেল। এই প্রথম হয়তো কেউ ওনার কাছে থাকার জন্য আবদার করছে, নয়তো ওনার সন্তান কিংবা স্বামী কেউ ওনার সাথে থাকতে চায় না। ওনার একটা মেয়ে থাকলে নিশ্চয়ই মায়ের মতো করে আবদার করত, বায়না করত ওনার কাছে থাকার। সুফিয়া খান দীর্ঘশ্বাস ফেলে মায়াকে বোঝাতে চেয়ে বলল, অবশ্যই নিয়ে আসবো আম্মু, আপাতত তুমি 2 দিন ওই বাড়িতে থাকো, তারপর আম্মু রাদীপকে বলবে তোমাকে দিয়ে যেতে, কেমন? এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে আম্মু, সব কিছু অসহ্য লাগছে, আমি এখানে 2 দিন থাকতে পারবো না, প্লিজ আমাকে এখন নিয়ে যেতে বলুন আম্মু, আমার এখানে ভালো লাগছে না। মায়ের ভেতরকার অস্থির ছটফটটা যেন ফোনের ওপাশে বসে থাকা সুফিয়া খান ঠাহর করতে পারলেন। তিনি মায়ের অস্থিরতার কারণ বুঝতে পেরে গম্ভীর গলায় বললেন, আমার মনে হয় এবার তোমার হৃদের মুখোমুখি হওয়া উচিত মায়া। সুফিয়া খানের কথায় মায়া তৎক্ষণাৎ জেদি গলায় উত্তর করে বলল, আমি আপনার ছেলের মুখোমুখি হতে চাই না আম্মু, আমার ওনাকে প্রয়োজন নেই, আমি আপনার সাথেই থাকতে চাই সব সময়, আমাকে এখান থেকে নিয়ে যান প্লিজ। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনই সমান অপরাধী, সেটা তুমি বিশ্বাস করো তো? সবকিছু চুপচাপ সহার চেয়ে মুখ খুলে প্রতিবাদ করাটা উত্তম। তুমি চুপ করে থাকলে কেউ তোমার হয়ে এগিয়ে আসবে না প্রতিবাদ করতে। ব্যক্তির নিজের লড়াই নিজেকেই লড়তে হয়, অন্যের আশা করাটা বোকামি। তোমার প্রতিবাদ তোমাকেই করতে হবে, তাছাড়া চুপ করে থাকলে কোনো কিছুর সমাধান করা যায় না মায়া। তোমার রাগ, ক্ষোভ, অভিমান প্রকাশ করার জন্য হলেও তোমার হৃদের সঙ্গে কথা বলা উচিত। প্রয়োজনে চুপ নয়, প্রতিবাদ করতে শেখো। সুফিয়া খানের কথার ইঙ্গিত মায়া বুঝতে পারল। হৃদের মুখোমুখি হওয়ার ইচ্ছা মায়ের ফুরিয়ে গেছে। যেখানে বিশ্বাস নেই সেখানে কিসের ভালোবাসা? হৃদের অনুপস্থিতিতে মায়া কি কি পরিস্থিতির শিকার হয়েছিল সেটা হৃদ একবারও শুনতে চেয়েছে ওর কাছে, নাকি মায়াকে বিশ্বাস করেছিল কোনো কিছুতে? হৃদ তো সবার মতো করে মায়ের দিকে আঙুল তুলেছে, ভুল বুঝেছে, অপমান করেছে, আঘাত করেছে, কি না করেছে হৃদ মায়ের সঙ্গে। তাহলে মায়া কেন হৃদকে সাফাই দিতে যাবে কি হয়েছে না হয়েছে সেগুলো নিয়ে? মায়াকে পাগল বানানোর পেছনে কি শুধুই মায়ের পরিবারের হাত রয়েছে? আর হৃদের পরিবার দায়ী ছিল না? হৃদ ছিল না? সে কতটুকু বিশ্বাস করেছিল মায়াকে? শুরু থেকে মা এই সম্পর্কটার জন্য পাগল ছিল। তাহলে হৃদ ভাবল কিভাবে মায়া ওর স্বামীকে রেখে অন্য কাউকে বিয়ে করে নেবে? বিয়ে কি খেলাঘর যে আজ একজনকে বিয়ে করলাম কাল আবার আরেকজনকে বিয়ে করে খেলবে? মায়ের যদি এতই বিয়ে করার ইচ্ছে থাকতো তাহলে মায়া শুরু থেকেই হারিয়ে যাওয়া স্বামীর খোঁজ করতো না কখনো। বরং মায়া অন্য কাউকে বিয়ে করতে চায় না বলেই ও নিজের নিখোঁজ স্বামীর সন্ধান এত খোঁজাখুঁজি করে বের করেছিল। মায়ের এত ভালোবাসার স্বামীকে রেখে সে অন্য কাউকে বিয়ে করবে? এটা কিভাবে হৃদের মাথায় এলো? কেন
কখনো মায়ের ভালোবাসা হৃদের চোখে পড়ে না? এখন মায়া সুস্থ হওয়ার পরেই কেন হৃদকে সাফাই দিতে যাবে? আসলে মায়া সেই দিন বিয়েটা করেছিল কিনা এই নিয়ে কেন বলতে যাবে এত কিছু সে, যেখানে অলরেডি মায়াকে বেঈমান প্রতারক নারী হিসেবে হৃদের মেনে নেওয়া হয়ে গেছে। সেখানে মায়া পুনরায় কিসের হয়ে সাফাই দেবে? মায়ের আত্মসম্মান নেই? মায়াকে বারবার মিথ্যা অপবাদ দেবে আর মায়া সেটা মেনে নেবে? কেন? কিসের জন্য? স্বামীকে ভালোবাসে বলে? হ্যাঁ, এটা সত্য, মায়া ওর স্বামীকে ভালোবাসে। তার মানে এই না যে মায়া ভালোবাসায় অন্ধ, ওর কোনো আত্মসম্মান নেই। মায়াকে এতগুলো মিথ্যা অপবাদ দেওয়ার আগে হৃদ ভেবেছিল এর বিপরীতে মায়ের কি হতে পারে? কিছুই তো ভাবেনি। তাহলে আজ কেন মায়া হৃদের হয়ে ভাবতে যাবে? মায়ের বিপদে কে ছিল? হৃদ ছিল সেই দিন? ছিল না। সেদিন যদি সুফিয়া খান মায়াকে ওর বাড়ি থেকে না নিয়ে আসতো, তাহলে আজও মায়া ওই বাড়িতেই থাকতো। হৃদ কখনো মায়ার খোঁজ করতো না, মরে গেলেও না। সুফিয়া খান মায়াকে দয়া করে নিয়ে এসেছেন, সুস্থ করেছেন বলেই আজ হৃদের এত প্রশ্নের উত্তর চাই মায়ের থেকে। আর মায়াও নির্লজ্জের মতো উত্তর দিয়ে যাবে, এটা আশা করে তারা? মায়ের কি কোনো আত্মসম্মানবোধ থাকতে নেই? মায়ের পাগল হওয়ার পেছনে শুধু মায়ের পরিবার কিংবা হৃদের পরিবার একা দায়ী নয়, বরং হৃদ নিজেও শতভাগ দায়ী ছিল। সেদিন যদি হৃদ সবার মতো মায়াকে ভুল না বুঝে অন্তত সত্যি জানতে চাইতো, তাহলে মায়া সত্যিটা বলতো। হৃদকে কাছে পাওয়ার খুশিতে হয়তো মায়াও অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে উঠতে পারত। কিন্তু হৃদ তা করেনি, বরং মায়াকে অসংখ্য অপমান অপবাদ দিয়ে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল, যাতে মায়া পাগল হয়ে যায়। হয়েছিলও তাই। মায়া এত সব যন্ত্রণা সহ্য করতে না পেরে অতিরিক্ত মানসিক চাপে মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে যায়। এসব কিছুর জন্য মায়া কখনো হৃদকে ক্ষমা করবে না, আর এই সব কিছু এত সহজে ভুলেও যাবে না। মনস্তাত্ত্বিক ভাবনায় মায়াকে চুপ থাকতে দেখে সুফিয়া খান গোপনে দীর্ঘশ্বাস ফেলে পুনরায় বললেন, মুদ্রার এপিঠ ওপিঠ দুই পিঠই তোমার দেখা উচিত মায়া। আমার ছেলে মুখ ভেঙে ভেতরকার খবর প্রকাশ করতে পারে না বলে তার মানে এই না যে ওর নিজের একটা দিক নেই। অবশ্যই আছে, সেজন্যই বলছি তোমার হৃদের সঙ্গে অন্তত একবার কথা বলা উচিত। আপনজন সুযোগ চাইলে একবার নয়, বারবার সুযোগ দিতে হয় মায়া। তাহলে আপনি কেন বাবাকে একটাবারও সুযোগ দিলেন না আম্মু? মায়া সুফিয়া খানকে প্রশ্নটা করেই থমথমে মুখ হয়ে যায়। সে আসলে এখন এই প্রশ্নটা করতে চায়নি, কিন্তু কিভাবে যেন কৌতূহল বসে মুখ ফসকে বেরিয়ে গেল। তবে তক্ষুনি শোনা গেল সুফিয়া খানের শক্ত গলার উত্তর। তিনি বললেন, সে আমার কাছে কখনো সুযোগ চায়নি, স্বাধীনতা চেয়েছিল। যা চেয়েছে তাই দিয়েছি। কথা বলতে বলতে সুফিয়া খান ঠাস করে কলটা কেটে ঢিল মেরে ফেললেন সোফার ওপর। চোখের মোটা ফ্রেমের চশমাটা খুলে টেবিলের ওপর রাখতে রাখতে সোফায় গা এলিয়ে বসলেন। আজ অনেকটা বছর পর আবারও এই শূন্যতা ওনাকে ঘিরে ধরল। নিহালকে নিয়ে ওনার এই মুহূর্তে অনুভূতি শূন্য। দীর্ঘ একটা পথ একা পাড়ি দিয়ে এসেছেন তিনি, বাকি পথটাও একাই কাটাতে পারবেন। তবে আজ হঠাৎ করেই কেন যেন শূন্যতা অনুভব হচ্ছে ওনার। স্বামী, সন্তান, সংসার এই সব কিছু থেকে যেন ছন্ন ছাড়া একাকী জীবন পার করতে হচ্ছে ওনাকে। এমনটা নয় যে তিনি একাকী জীবনের সাথে পরিচিত নন, অবশ্যই পরিচিত। আর সেটা 2-1 দিনের নয়, বরং গোটা 15টা বছর এই একাকিত্বের জীবনের অভিজ্ঞতা ওনার। কিন্তু হুট করেই মায়াকে পেয়ে ওনার একাকিত্বের জীবনটা ভুলতে বসেছিলেন প্রায়। কিন্তু আজ হঠাৎ করেই হৃদ মায়াকে নিয়ে চলে গেল ওইভাবে। ওদের যাওয়াতে ওনার একাকিত্ব জীবনটা যেন পুনরায় মাথাচাড়া দিয়ে উঠল। মনে এলো উনি আসলেই একা, ওনার আবারও একা থাকতে হবে। মায়া কান থেকে ফোনটা নামিয়ে থমথমে মুখে দাঁড়িয়ে রইল। সুফিয়া খানকে প্রশ্নটা করা ঠিক হয়েছে কিনা দ্বিধায় ভুগল। তবে মায়া খুব করে চায় সুফিয়া খান সবার সাথে একত্রে থাকুক। আজও ওনার কথা খানবাড়ির ছোট থেকে বড় পর্যন্ত মেনে চলে, সম্মান করে, ভয় পায়। সুফিয়া খান দূরে থেকেও যেন আজও এই সংসারটা ওনার হয়ে আছে। মায়া প্রায় শুনেছিল দাদা দাদি সুফিয়া খানকে বলতেন তিনি যেন ওনার সংসারে ফিরে আসেন। ওনার ছেলে নিহাল খানের সঙ্গে একত্রে ঘরে থাকতে না চাইলে দুজন আলাদা ঘরে থাকবে, তারপরেও তিনি যেন খানবাড়িতে ফিরে আসেন। কিন্তু দাদা দাদির কথায় সুফিয়া খান কখনো উত্তর করতেন না, বরং বরাবরই নীরবতা পালন করতেন। মায়ার কেন জানি মনে হয় সুফিয়া খান ওনার স্বামী নিহাল খানের অপেক্ষা করছে আজও। রাত 12টা পেরিয়ে 1টা, হৃদ সবেমাত্র ঘরে ফিরল। অন্ধকার ঘরে প্রবেশ করতেই কপাল কুঁচকে এলো তার। ঘুটঘুটে অন্ধকার কাটিয়ে সে অল্প আলোর লাইট জ্বালালো। আবছা আলোয় মায়াকে বিছানায় গুজো হয়ে শুয়ে থাকতে দেখে হৃদ সেদিকে এগোলো। মায়ের কপালে হাত রেখে শরীরের তাপমাত্রা চেক করলো। গায়ের তাপমাত্রা স্বাভাবিক দেখে
সে মায়ের গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে গায়ের শার্টের বোতাম খুলতে খুলতে বেডসাইড টেবিলের ওপর মায়ের ওষুধগুলোতে চোখ বুলালো। হাতে নিয়ে 2-1টা ওষুধের পাতা চেক করে দেখল মায়া ওষুধ খেয়েছে কিনা। খোলা ওষুধের প্যাকেট দেখে হৃদ বুঝতে পারল মায়া মেডিসিন নিয়ে শুয়েছে। হৃদ শরীরের ক্লান্তি দূর করতে লম্বা একটা শাওয়ার নিল। গায়ে কালো টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার প্যান্ট জড়িয়ে বের হলো। সময় নিয়ে কফি মেকারে ব্ল্যাক কফি বানাতে বানাতে পুনরায় দৃষ্টি ঘুরালো বিছানায় শুয়ে থাকা মায়ার ওপর। আজ নিয়ে দ্বিতীয় রাত হবে দুজনের একত্রে একই বিছানায় থাকা। বিয়ে ভালোবাসা বৈধতা থাকার পরেও দুজনের একত্রে থাকা হয়নি কখনো। হৃদ এবার ঠিক করে রেখেছে, যত যাই কিছু হোক না কেন সে তার বউকে নিজের সাথেই রাখবে সব কিছুতে। হৃদ মরে গেলেও মায়াকে যাতে কেউ অবহেলা করতে না পারে সেই ব্যবস্থা সে ইতিমধ্যেই করে ফেলেছে। জীবনে মানুষ বাঁচে আর কতদিন। হৃদ চায় বাকিটা জীবনে এই নারী তার পাশে থাকুক। হাতে ধোয়া ওঠা গরম গরম কফিতে হৃদ চুমুক বসাতে বসাতে বারান্দার দিকে হাঁটল। বাবার নির্বাচনের বাকি আর 1 মাস। এই 1 মাস হৃদ ঢাকা টু চট্টগ্রাম যাওয়া আসা করবে, কারণ তার নিজেরও কোম্পানি আছে ঢাকায়। তার নিজের কোম্পানিতে সময় দিতে হয়। বাকি রইল ওর বাবার উপর হওয়া হামলার বিষয়টা। হৃদ যতটুকু জানে জসিমের চ্যাপ্টার ওর মা সুফিয়া খান আরও 2 মাস আগেই শেষ করে দিয়েছে। তাহলে এখন কারা ওর বাবার উপর আক্রমণ করতে পারে সেই খবর কাল সকালের মধ্যেই হৃদের হাতে এসে যাবে। হৃদের ধারণা মতে জসিমের পরিবার এইসব করবে না, কারণ জসিমের 3 ছেলের ভেতরে একটা ছেলে মাত্র সুস্থ সবল জীবিত আছে, বাকি একটা পঙ্গু হয়ে বেডে, অন্যটা মৃত। জসিম নিজেও মৃত। তাহলে জসিমের পরিবারের কারো সাহস হবে না হৃদের পরিবারের আর কারোর সঙ্গে টক্কর নেওয়ার। হৃদের ধারণা সবকিছুর আড়ালে থেকে খুব সূক্ষ্মভাবে তৃতীয় পক্ষের কেউ হৃদের বাবাকে টার্গেট করেছে। হৃদের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝেই হঠাৎ পেছনে কারো উপস্থিতির টের পেল হৃদ। কফিতে চুমুক বসাতে বসাতে হৃদ বুঝতে পারল বন্ধ দরজার ভেতরে তার পেছনে কে দাঁড়াতে পারে। হৃদ খুব শান্ত ভঙ্গিতে পেছনে ঘুরে দাঁড়ালো। দরজার সম্মুখে মায়ের দিকে হাত বাড়িয়ে মিহি স্বরে ডাকল, কাছে আসো। হৃদ হাত বাড়িয়ে মায়ের হাতটা ছুঁতে গেলেই মায়া পিছিয়ে গেল 1 কদম। কপট রাগ দেখিয়ে বলল, আমাকে ছোবেন না আপনি। মায়ের কথায় হৃদকে তখনও শান্ত স্বাভাবিক দেখালো। হৃদ আবছা আলোয় মায়ের রাগী মুখটার দিকে তাকিয়ে কফিতে চুমুক বসাতে বসাতে আগের মতো বলল, তাহলে কাকে ছোবো? যাকে খুশি তাকে ছন গিয়ে। বউ ছাড়া যাকে খুশি তাকে ছোঁয়া হারাম। বউকে ছোবো বলেই একই বউকে 3 বার বিয়ে করলাম, এখন নিষেধ করলেও তো হবে না জান। হৃদের হেয়ালি কথায় মায়ের রাগ বাড়ল। সে মূলত সুফিয়া খানের কথা মানতেই হৃদের মুখোমুখি হচ্ছে, নয়তো মায়ের হৃদের প্রতি রাগ বিন্দুমাত্র কমেনি। মায়ের রাগে নাকের পাটা ফুলিয়ে জেদি গলায় বলল, আপনি আমার কেউ নন। হৃদের একইভাবে উত্তর আসলো তক্ষণি, আমি আপনার সব। আমি আপনাকে অপছন্দ করি। কিন্তু আমি আপনাকে পছন্দ করি। হৃদের পরপর কথার উত্তরে মায়া খানিকটা চুপ হয়ে গেল। মায়া যাই বলছে হৃদ তার বিপরীতে উত্তর করছে বলে মায়ের মুখে মুখে তর্ক করতে মন চাইল না। কিন্তু সে হৃদের উপর সন্তুষ্ট না। বিগত দিনে যা কিছু হয়েছে সেই সব মায়া কখনো ভুলবে না। মায়া চাইলেও ভুলতে পারবে না, আর না হৃদকে ক্ষমা করতে পারবে। কিন্তু মায়া সেসব কোথায় থেকে শুরু করবে সেটা বুঝল না। হৃদ তো প্রশ্ন করছে না, তাহলে মায়ের কোথায় থেকে শুরু করা উচিত? তাছাড়া যখন হৃদ মায়ের থেকে সব কিছু শুনতে চাইতো তখন মায়া কিছুই বলেনি, আর এখন হৃদ হয়তো মায়ের থেকে সব কিছু শুনতে ইচ্ছুক নাও হতে পারে। তাই মায়ের স্বেচ্ছায় কিছু বলাটা কেমন যেন দৃষ্টিকটু লাগছে। মায়া দ্বিধায় দিমনা করে চলে যেতে চাইলে শান্ত থাকা হৃদ যেন মায়ের অস্বস্তির কারণটা বুঝতে পারল। মায়াকে থামিয়ে বলল, যেটা বলতে এসেছ সেটা শেষ করে যাও, আমি শুনছি। হৃদের কথায় ক্ষেপে উঠল মায়া। সে কি বলতে এসেছে এই লোককে? পেছনে ঘুরে শক্ত গলায় মায়া বলল, আমি আপনার মতো লোককে কোনো কিছুর সাফাই দিতে আসিনি, আর না কখনো দেব। আমি শুধু আম্মুর কথা রক্ষার্থে আপনার সামনে এসে দাঁড়িয়েছি। নয়তো আপনি যেই অবিশ্বাসে এই সম্পর্কটা শেষ করেছিলেন, আমি সেই দৃঢ়তাই এই সম্পর্কে ফুল স্টপ লাগাতাম। সম্পর্ক বিশ্বাসে চলে, আপনি কখনোই আমাকে বিশ্বাস করতে পারেননি। সব সময় আমার দিকে, আমার ভালোবাসার দিকে আঙুল তুলেছেন। আমি বেঈমান, প্রতারক, আমি দুনিয়ার জঘন্যতম নারী, যে স্বামী জীবিত থাকা অবস্থায় অন্য পুরুষকে বিয়ে করে ফেলেছি। কথাগুলো শুনতে যতটা কঠিন লাগে তার থেকেও কঠিন হচ্ছেন আপনি। আপনি আমার দিকে একটা আঙুল তুললে বাকি 4টা আঙুল কিন্তু আপনার দিকে উঠে আসে। আপনাকে আমি ভালোবেসেছিলাম, আপনার খোঁজেও আমি বেরিয়েছিলাম, আপনার জন্য পাগল আমিই ছিলাম। আপনাকে না দেখে স্বামী হিসেবে আমিই মানতাম। বলতে গেলে এই সম্পর্কে আমি শুরু থেকেই শতভাগ দিয়েছিলাম। যে মেয়ে তার স্বামীকে জানে না, কখনো দেখেনি,
অপরিচিত একটা মানুষকে অন্ধের মতো ভালোবেসে গেছে, সেই মেয়ে স্বামীর খোঁজ পাওয়ার পর, স্বামীকে ভালোবাসার পর কিভাবে সে অন্য পুরুষকে বিয়ে করবে? এটা কেন আপনার মনে এলো না? একদিকে আমার পরিবার বিয়ের জন্য চাপে ফেলে, অন্যদিকে আপনি বিয়ে করার জন্য আমাকে আঘাত করছেন। দুই দিক থেকেই আমি পাপী, আমি দোষী। আর আপনারা হচ্ছেন মহাবিচারক। কোনো কিছু না করে আমাকেই বারবার কাঠগড়ায় দাঁড়াতে হয়। আর আমি আপনার বিরহে মরতে গিয়েছিলাম। কথাটা বলতে বলতে মায়া নতমস্তিষ্কে দুই হাতে মুখ চেপে ফুপিয়ে কেঁদে উঠল, বিষাক্ত অতীত মনে করে। মায়ের কান্নায় হৃদ স্থির দাঁড়িয়ে, তার হেলদোল নেই, আর না জায়গা ছেড়ে এগিয়ে এলো মায়াকে সান্ত্বনা দিতে। বরং হৃদ সেইভাবেই হাতের কফি মগটা চেপে দাঁড়িয়ে রইল। মায়া খানিকটা সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করতে চাইল। সে ঠিক করেছিল হৃদের সামনে কখনোই কাঁদবে না সে এইসব বিষয়ে, কিন্তু তারপরেও কেন জানি না মায়া নিজেকে আটকাতে পারছে না কান্না করা থেকে। নিস্তব্ধতা চাপিয়ে মায়া নিজের কান্না আটকাতে চেয়ে ভাঙা গলায় বলল, আপনার অ্যাক্সিডেন্টের পর আপনার পরিবারের কেউ আমার খোঁজ করেনি। এমনকি অ্যাক্সিডেন্ট স্পটে আমার জ্ঞান হারানোর পর আপনার থেকে আমাকে আলাদা করে দিয়েছিল। শেষবারের জন্য দেখতে পর্যন্ত দেয়নি আমাকে কেউ। আমার কান্না, আমার চিৎকার, আমার আর্তনাদ শোনার মতো সেই দিন কেউ ছিল না আমার পাশে। আপনি অ্যাক্সিডেন্ট করে জ্ঞান হারিয়েছিলেন, অথচ আমি বেঁচে থেকে 1000 বার মরেছি ক্ষণে ক্ষণে। আমার আর্তনাদ কেউ শুনতে আসেনি, বরং মানুষ উপহাস করেছে আমাকে নিয়ে। আমি পাগল, আপনাকে হারিয়ে অসুস্থ ছিলাম, কিন্তু মানুষের উপহাসে পাগল উপাধি পেতে পেতে মানসিক চাপে পড়ে গেলাম। আপনার অনুপস্থিতিতে সেই দিন প্রথমবারের মতো মনে হয়েছিল আমি যাদের আপন মনে করেছিলাম তারা আসলে কেউ আমার ছিল না। আমার আমি বলতে আমার স্বামী ছাড়া সকল সম্পর্কই ঠুনকো ছিল। সবাই আপনার উপস্থিতিতে আমার আপন ছিল। আপনাকে হারিয়ে পাগল প্রায়, তারপরেও কারো সাহায্য পাইনি আমি অবহেলা ছাড়া। আপনার অনুপস্থিতিতে গোটা একটা পাহাড় সমান চাপে পড়ে আমার পরিবার। আমাদের বিয়ের খবরটা জেনে আমার পরিবার তোলপাড় শুরু করে, ঘরে অশান্তি শুরু হয়। আরিফ ভাই সবাইকে আমার বিয়ের ব্যাপারটা বোঝাতে চাইলে তারা আমার আর আরিফ ভাইয়ের কাছে আমাদের বিয়ের প্রমাণ চায়, যা আমার আর আরিফ ভাইয়ের কাছে ছিল না বলে আরিফ ভাই আসিফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু আসিফ ভাইও জানায় আপনার পার্সোনাল কাগজপত্র ওনার কাছে নেই। আমাদের বিয়ের কাবিননামা, কাজী, এমনকি আমাদের দুজনের একত্রে কোনো ছবি পর্যন্ত আমার পরিবারকে দেখাতে পারিনি বলে তারা মনে করেছিল আমি আর আরিফ ভাই মিলে সবাইকে মিথ্যে বলছি, আপনার সাথে আমার বিয়ে হয়েছে এটা নিয়ে। তারা কেউ আমাদের কথা বিশ্বাস করছিল না। এটা নিয়ে রোজ অশান্তি শুরু হয় আমাদের ঘরে। একদিকে আপনাকে হারিয়ে দিশেহারা অবস্থা আমার, অন্যদিকে সপ্তাহের পর সপ্তাহ অসুস্থ হয়ে থাকতে হতো আমাকে হাসপাতালের বেডে। তারপর আবার আমাদের এলাকায় রটে গেল আমি আমার আপুর বড়লোক ভাসুরের প্রেমে পড়ে পাগল হয়ে হাসপাতালে পড়ে আছি। চারপাশে আমার পাগল হওয়ার বদনাম রটল। সেজন্য আমার পরিবার চাইতো এই বদনামের হাত থেকে আমাকে বাঁচাতে। তাই তারা দ্রুত আমাকে বিয়ে দিয়ে দেবে এমনটাই সিদ্ধান্ত নিল। নতুন জায়গা কিংবা স্বামীর সঙ্গ পেলে আমি দ্রুত সুস্থ হয়ে উঠব, এমনটাই তাদের ধারণা ছিল। কিন্তু বিয়ের জন্য আমি বা আরিফ ভাই রাজি হচ্ছিলাম না বলে আমাকে নিয়ে আরও অশান্তি বাড়ল। আরিফ ভাই বাসায় থাকলে কেউ কিছু বলার সাহস পেত না, কিন্তু আরিফ ভাই বাসায় না থাকলে সবাই আমাকে যা তা শোনাতো। এই নিয়ে আমার ফুপিদের হাতে বেশ কয়েকবার মার খেয়েছি আমি। কেন আপনাকে ভুলতে পারছি না তা নিয়ে। আপনার বিরহে দিন দিন মানসিক চাপে পড়ে গিয়েছিলাম। অন্যদিকে আপনার পরিবারের কারো খোঁজ পাচ্ছিলাম না যে আমাকে এইসব থেকে বের করবে। আমি নিঃসঙ্গ একা হয়ে গেলাম। এর মধ্যে আরিফ ভাইও হঠাৎ করে ব্যবসায়িক কাজে ইন্ডিয়া গেল। ভাইয়ের অনুপস্থিতিতে আমার উপর চাপ বাড়ল। আমার ফুপি আর কাকারা মিলে ঠিক করলো আরিফ ভাই ইন্ডিয়া থেকে ফেরার আগে আমাকে বিয়ে দিয়ে দেবে। হলেও তাই। আমাকে এক রাতের মধ্যে ছোট ফুপির গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হলো। চেয়ারম্যান পরিবারে শুধু আমার অসুস্থতার বিষয়টা ছাড়া সব কিছু লুকানো হলো। এক রাতের মধ্যে বিয়ে ঠিক করা হলো। বিয়ের বাজারও হলো সেই রাতেই। পরদিন বিয়ে। আমার অবস্থা এমন ছিল যে আমি আপনার বউ হয়ে বেঁচে থাকতে না পারলে মরে যাব, তারপরও আপনার বউ হয়ে থাকব, তাও অন্য কাউকে বিয়ে করব না। তাই সেই দিন রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর বাসায় যত ধরনের ওষুধ ছিল সব কিছু একত্রে করলাম। আমার ওষুধ থেকে ধরে বাবার, ফুপির সবার ওষুধ নিয়ে প্রায় 300-র মতো ট্যাবলেট একত্রে খেতে গিয়ে আমার ছোট ফুপির হাতে ধরা পড়ে যায়। তিনি হইচই চিৎকার করে বাসার সবাইকে একত্র করেন রাত 2টোয়। রাগে জেদে সেদিন আবারও ফুপিদের হাতে মার খেয়েছি। সবসময় আমার গায়ে জ্বর থাকতো। সেদিন রাতে ওনাদের হাতে মার খেয়ে রক্তবমি করে জ্ঞান হারিয়ে ফেলি। আম্মু, জুই, রাফা, ছোট চাচি অনেক জোরাজোরি করে সেদিন ফুপিদের থামিয়ে আমাকে গ্রামের একটা হাসপাতালে নিয়ে যায়। 7 ঘন্টা হাসপাতালে রাখার পর পরদিন 11টায় আমাকে আবারও বাসায় আনা হয় বরযাত্রী আসার আগে।
আমার আব্বু কাকা ফুপিরা মনে করেছিল আমি বিয়ে করতে চাই না বলে বারবার নাটক করছিলাম জ্ঞান হারানোর। অথচ তাদের আঘাতে আমার ব্রেনে চাপ পড়ে, গায়ে জ্বর বাড়ল। আমার শরীর অতিরিক্ত দুর্বল হওয়ায় বিয়ের দিন প্রায় অচেতন অবস্থায় ছিলাম। যে যা বলেছিল আমি কাঠের পুতুলের মতো সেসবই করেছিলাম। আর এই সবটাতে রাফা আমার পাশে ছিল বিশ্বস্ত বন্ধুর মতো। জুইকে ওর বাবা আর ফুপিরা আমার পাশে ঘেঁষতে দিচ্ছিল না, যাতে ও আমার বিয়েতে বিঘ্ন ঘটাতে না পারে সেই জন্য। কিন্তু তীব্র অসুস্থতার মাঝেও আমি আশা ছাড়িনি। ভেবেছিলাম বিয়ের আসরে নাদিম ভাইকে বলবো আমি এই বিয়েতে রাজি না, আমি বিবাহিত। এটা জেনেও আমার পরিবার জোর করে ওনার সাথে আমাকে বিয়েটা দিচ্ছে, উনি যেন চলে যান। আমার শেষ চেষ্টা এটাই হতো, কিন্তু রাফা আমাকে তেমন কিছুই করতে দিল না। কারণ ও শুরু থেকে সবটা দেখেছিল। ও বুঝতে পেরেছিল আমি এমন কিছু করলে হয়তো আমার ফুপিরা আমাকে আরও আঘাত করবে। সেজন্য রাফা তখন আমাকে আশ্বস্ত করে ও সবটা সামলে নেবে, আমি যেন চুপ থাকি। দুনিয়ার সবাই আমার হাত ছেড়ে দিলেও রাফা আমার সঙ্গ ছাড়বে না বলে ওয়াদা করল। সেই সময় পথহারা পথিকের মতো রাফার কথাই মেনে নিলাম আমি। আমাকে বিয়ের শাড়ি গয়না পরানো হলেও আমি বিয়ের কবুল বলিনি, কারণ সেই সময় আমি রাফাকে জড়িয়েছিলাম অসুস্থতায়। আশেপাশে অনেক মানুষ থাকলেও আমি রাফাকে ছাড়ছিলাম না, আর না রাফা আমাকে ছাড়ছিল। মূলত বিয়ে পড়ানোর সময় আমার তেমন হোশ ছিল না, তবে আমার কানে এসেছিল কারো কবুল বলার শব্দ। সেদিন রাফা কি করেছিল, আমার জায়গায় কে কবুল বলেছিল তা আমি জানি না। নাদিম ভাইয়ের সাথে কার বিয়ে হয়েছিল তাও বলতে পারবো না, কারণ আমি হুঁশে ফিরি বিয়ের প্রায় 1.5 ঘন্টা পর। আমাকে তখন নাদিম ভাইয়ের হাতে সঁপে দিচ্ছিল, তখন আমার হুঁশ আসে। রাফা আমাকে আগেই সতর্ক করে রেখেছিল পরিবারের মানুষের সামনে ঝামেলা না করতে, কারণ এতগুলো মানুষের সাথে আমরা ঝামেলা করে পেরে উঠব না তাই। তাছাড়া যেহেতু সবাই জানে নাদিম ভাইয়ের সঙ্গে আমার বিয়েটা হয়েছে, সেজন্য আমিও চুপ ছিলাম, কারণ আমি আর রাফা জানতাম আসলে বিয়েটা হয়নি। এবার কার সাথে বিয়েটা হয়েছে সেটা রাফা জানে, আমি শুধু রাফার ভরসায় ছিলাম। রাফা আমাকে এই সব থেকে বাঁচাবে এই বলে। আমাদের ধারণা ছিল আমরা পরিবার থেকে দূরে গেলেই সুযোগ করে নাদিম ভাইয়ের সঙ্গে এই বিষয়ে কথা বলবো। উনি ভালো মানুষ, নিশ্চয়ই আমাদের কথা শুনবেন। কিন্তু পথিমধ্যে কোথায় থেকে আপনি লোক নিয়ে এসে আমাদের উপর রাস্তায় হামলা করলেন, গাড়ি ভাঙচুর করলেন, বরযাত্রী পেটালেন, নাদিম ভাইকে মারলেন, আমাকেও আঘাত করলেন, জুয়ের বাবাকে আঘাত করলেন। সবচেয়ে বড় যেটা আমাকে হিট করেছে সেটা হলো আপনি আমাকে মিথ্যা অপবাদ দিলেন, সম্পর্ক ছিন্ন করলেন। একটা বার আমার দিকটা শুনতে চাইলেন না, আমাকে বিশ্বাস করলেন না। ঝড়ের বেগে এলেন, সব কিছু তছনছ করে আবার চলে গেলেন আমাকে একা রেখে। আপনার অনুপস্থিতিতে আমি তাও লড়ছিলাম, কিন্তু আপনার অবিশ্বাস আর অপবাদে মনে হলো আমি মিথ্যা একটা সম্পর্কের পেছনে ছুটছি। আমার এত লড়াই, এত যুদ্ধ, সব কিছু এক মুহূর্তের জন্য মিথ্যে হয়ে গেল যখন আপনি আমার সাথে সম্পর্ক ছিন্ন করলেন। তখন আমি আর নিজের মানসিক ভারসাম্য ধরে রাখতে পারিনি। আমার মনে হয়েছিল আমি শেষ, আমার সব কিছু ধ্বংস হয়ে গেছে, আমি ব্যর্থ, আমার সব সম্পর্ক ব্যর্থ আমার মতো। মানুষ বলে আমি পাগল, আসলেই আমি পাগল, আমি কারো যোগ্য না। তারপর থেকে সবটা আপনার চোখের সামনে। সবার অবহেলা মেনে নিয়েছিলাম, আপনার ফেরার আশায় ছিলাম, কিন্তু আপনি ফিরেও যখন সবার মতো একই আচরণ করলেন, সেটা আর সহ্য হয়নি আমার। আমাকে মানসিক রোগী থেকে পুরো পাগল আপনি বানিয়েছেন। সেদিন যদি আপনার মা আমাকে না নিয়ে আসতো, তাহলে আজও হয়তো আপনি আমাকে অবিশ্বাস করে মুখ ফিরিয়ে রাখতেন। আপনার অবহেলায় আজ আমার মনেও আপনার জন্য তীব্র অনীহা জন্ম নিয়েছে। আমার আপনাকে ছাড়াও চলবে। পাগল থেকে যখন সুস্থ হতে পেরেছি, তাহলে বাকিটা জীবনও আমার আপনাকে ছাড়া চলবে। আপনার ঠুনকো লোক দেখানো ভালোবাসার আমার প্রয়োজন নেই। আপনার মতো স্বার্থপর মানুষ আমার জীবনে না হলেও চলবে। মায়ের দীর্ঘ কথায় হৃদ টু শব্দ পর্যন্ত করল না। মায়া আবছা আলোয় অশ্রুসিক্ত চোখ তুলে তাকালো হৃদের দিকে। আলোর বিপরীতমুখী হওয়ায় মায়া বুঝল না হৃদের মনোভাব। মায়ের লাস্ট কথাগুলো বেশ শক্ত আর ধারালো শোনালো। হৃদের শক্ত হয়ে থাকা চোয়ালে ঠাহর করতে না পেরে মায়া পুনরায় একইভাবে বলল, মানুষ বিশ্বাসে ভালোবাসার ঘর বানায়। আমাদের সম্পর্কে বিশ্বাস শব্দটা অনেক আগেই শেষ হয়ে গেছে। খালি ঘরটার কোনো মূল্য নেই আমার কাছে। আপনার মাও তো অবিশ্বাসের ঘর না বেঁধে একা জীবন পার করছে, আমিও পারবো ওনার মতো একা থাকতে। আপনি আমাকে ছেড়ে দিই। মায়ের বাকি কথা শেষ করার আগেই হৃদের দীর্ঘ সময়ের নীরবতা ভাঙল। মুহূর্তের মাঝেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল হৃদের হাতে থাকা কফির মগটা ফ্লোরে পড়ে। মায়া ভয়ে 2 কদম পিছিয়ে যেতেই হৃদ হুঙ্কার ছাড়ার মতো গর্জে উঠে বলল, সামনে থেকে যা হৃদ। হৃদের কথায় মায়াও তেজ দেখিয়ে বলল, যাবই তো, আপনার মতো লোকের সামনে থাকার ইচ্ছে আমার নেই।
আমি কালই আম্মুর কাছে ঢাকা চলে যাব। মায়া তেজ দেখিয়ে হনহন করে রুমে চলে যেতেই তীব্র ভাঙচুরের শব্দ হলো বারান্দায়। হৃদের তোলপাড়ে মায়াও ভয় পেল। এগিয়ে গিয়ে হৃদের কাছে না গিয়ে জিদ দেখিয়ে শুয়ে পড়ল বিছানায়। দীর্ঘ মনোমালিন্যের পর মায়া আবারও ফুপিয়ে কেঁদে উঠল। একটা সময় হৃদের ভাঙচুরের শব্দ থেমে গেল। পরিবেশ শীতল হলো। অন্ধকার কক্ষে মায়ের নাক টানার শব্দ ছাড়া অন্য কোনো শব্দ হলো না। মায়া বুঝতে পারল হৃদ মায়ের শেষ কথাগুলো শুনে হয়তো খেপে গেছে। হৃদ আগেই মায়াকে সাবধান করেছিল ছাড়াছাড়ির শব্দটা যেন মায়া কখনো হৃদের সামনে উচ্চারণ না করে। অথচ মায়া রাগের বশে হৃদকে বারবার ছাড়াছাড়ির হুমকি পর্যন্ত দিয়ে এলো। বেশ করেছে, মায়া ছাড়াছাড়ির কথা বলেছে। এই লোক এটারই প্রাপ্য। মায়া এই লোকের সঙ্গে কখনো সংসার বাঁধবে না। কালকেও মায়াকে নিয়ে না গেলে মায়া একাই ঢাকায় চলে যাবে। তারপরেও এই লোকের সঙ্গে এক ঘরে থাকবে না। মায়ের দীর্ঘ ফুপানিতে ঘুম ধরছে না। ভেতরকার কষ্ট যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে অভিমানে। এর মধ্যেই হঠাৎ করে হৃদ ধূপ করে শুয়ে পড়ল বিছানায়। এতে মায়ের শরীর ঝাঁকিয়ে উঠল বিছানার কম্পনে। মায়ের হৃদকে এড়াতে চেয়ে আরও চেপে গেল বিছানার পাশে। শরীর কুঁজো হয়ে যেতেই হঠাৎ হৃদ ঝটকা মেরে টানল মায়াকে। মায়ের পিঠ হৃদের বুকে ঠেকে যেতেই তীব্র থেকে তীব্রতর ছটফট করল মায়া হৃদকে ছাড়াতে চেয়ে। অস্পষ্ট স্বরে কাঁদতে কাঁদতে মায়া আওড়ালো, অসভ্য লোক, ছাড়ুন আমাকে, ছোবেন না আপনি আমাকে, আমি থাকবো না আপনার সাথে, ছাড়ুন। হৃদ পেছন থেকে মায়াকে দুই হাতে জাপটে জড়িয়ে মায়ের দুই পা বাঁধল নিজের পায়ে। মায়ের মাথায় গাল চেপে অস্পষ্ট স্বরে আওড়ালো, দীর্ঘদিনের অঘুমা আমি বউ, আমাকে একটু ঘুমাতে দে। তোর বিরহে পাগল আমিও হয়েছি, তোর অসুখ আমাকেও ছুঁয়েছে, ভেতরটা পুড়ে ছারখার হয়েছে, এবার একটু শান্তি দে। একটা সুন্দর সকালের সূচনা। বিছানায় শোয়া মায়া ঘুম থেকে উঠে হৃদকে কোথাও দেখতে পেল না। মাথা তুলে পাশের জায়গাটা খালি দেখে উঠে বসল মায়া। গায়ের ওড়নাটা পাশ থেকে নিয়ে জড়াতে জড়াতে খালি পায়ে নামলো মেঝেতে। দেয়াল ঘড়িতে তাকিয়ে এক পলক সময়টাও দেখে নিল। সকাল 8:23। কাল এসেছে পর থেকে মায়া এই ঘর হতে বের হয়নি। বাড়ির বউ এতবেলা করে শুয়ে থাকাটা দৃষ্টিকটু দেখায়। যদিও মায়াকে বলার মতো কেউ নেই, তারপরেও মায়ের উচিত ছিল অসুস্থ শ্বশুরের একবার অন্তত খোঁজ নেওয়া। মায়ের দ্বিধা নিয়ে ফ্রেশ হয়ে নিচে নামতেই চোখে পড়ল ডাইনিংয়ে বসা রাদিফ আরাব খান আর নিহাল খানকে। সবাই সুস্থ স্বাভাবিক অবস্থায় আছে। সবাইকে একত্রে দেখে মায়া খানিকটা দ্বিধাবোধ করল নিচে নামতে। হেনা খান দাঁড়িয়ে সবাইকে খাবার খাওয়াচ্ছেন, আবার কিচেন হতে এটা সেটা এগিয়ে আনছেন। তবে হৃদকে আশেপাশে কোথাও দেখা গেল না। চঞ্চল রাদীপ খেতে খেতে দেখল মায়াকে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে থাকতে। খাওয়া বন্ধ করে তখনই ডাকলো মায়াকে, ভাবি, আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন? এদিকে আসুন, আমাদের সাথে বসে নাস্তা করুন। রাদিফের ডাকে সকলেই তাকালো সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে থাকা মায়ার দিকে। একত্রে এতগুলো মানুষের দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়ে যেতেই মায়া জড়তায় সিটিয়ে মাথার কাপড় টানতেই মায়াকে দ্বিতীয়বারের মতো ডাকল হেনা খান, এদিকে আয় মায়া, নাস্তা করবি, তোর ওষুধ আছে, তাড়াতাড়ি আয়। মায়া জড়তায় পা ফেলে সেদিকে এগোলো। মায়া অন্য একটা খালি চেয়ার দেখে সেটাতে বসতে চাইলে আরাব খান বাধা দিয়ে নিজের পাশের চেয়ারটা দেখিয়ে মায়াকে বসতে বলে তিনি বললেন, তুমি আমার পাশে বসো তো মায়া, তোমার সাথে আমার জরুরি কথা আছে, বুঝলে? বসো তো, বসো। মায়া জড়তায় পা এগিয়ে এসে আরাব খানের পাশের চেয়ারটাতে বসতেই গম্ভীর মুখ খুললেন নিহাল খান। তিনি মায়ের উদ্দেশ্যে বললেন, কেমন আছেন আম্মু, আপনার শরীর ভালো আছে? মায়া জড়তায় সিটিয়ে মিহিস্বরে বলল, জি আব্বু, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, আল্লাহ রাখছেন ভালো। তবে রাতে আপনার অপেক্ষায় ছিলাম, শুনলাম আপনি নাকি অসুস্থ ছিলেন, মাথা ব্যথা কমেছে আপনার? মায়া রাতে হৃদের সঙ্গে রাগ করে ঘর হতে বের হয়নি, সেটা হৃদ বাদে অন্য কেউ জানে না। স্বামীর ওপর রাগ করা থেকে মায়া রাতে কারোর সঙ্গে দেখা করেনি বা কথাও বলেনি। মায়া মনে মনে বেশ অনুতপ্ত হলো রাতের ব্যাপারটাই। তবে মায়া রাতে অসুস্থ ছিল না, বরং ভালোই ছিল। কিন্তু নিহাল খান যখন বলছে মায়া অসুস্থ, ওর মাথা ব্যথা ছিল, তার মানে কেউ নিশ্চয়ই ওনাকে মায়ের ব্যাপারে এইটা বলেছে। মায়া জড়তা নিয়ে বলল, জি। নিহাল খানের খাওয়া শেষ। তিনি পাশ থেকে টিস্যু নিয়ে মুখ মুছে রাখতে রাখতে মায়ের উদ্দেশ্যে বলল, আপনার সাথে আমার কিছু কথা ছিল আম্মু। জি বলুন আব্বু। নিহাল খান সময় নিয়ে মায়ের উদ্দেশ্যে গুছিয়ে বলল, আসলে আমি এবং আমার পরিবারের সকলেই অনুতপ্ত আপনার প্রতি। আপনার সাথে যা হয়েছে সেটা নিয়ে আমরা খুবই লজ্জিত। সত্যি বলতে আমরা আমাদের ছেলের জন্য দিশেহারা হয়ে গিয়েছিলাম সেই সময়, সেজন্য আপনার খেয়াল করতে পারিনি আমরা।
ছেলের বুক ভরা তাজা রক্ত দেখে আমাদের দুনিয়া ঘুরে গিয়েছিল। কি করব, কি করা উচিত, তখন ওই মুহূর্তে সব ভুলে শুধু ছেলের জন্য পাগল হয়েছিলাম। আমরা আসলেই বুঝতে পারিনি আমাদের অনুপস্থিতিতে আপনি এতটা ভুক্তভোগী হবেন। নিহাল খানের কথায় মা তৎক্ষণাৎ বুঝতে পারল না কি উত্তর দেবে। মা কি ওর শ্বশুরের কথায় ঠিক আছে বলবে নাকি চুপ করে থাকবে? মাকে দ্বিধাগ্রস্ত হয়ে হাঁসফাঁস করতে দেখে নিহাল খান মায়ের ভেতরকার অবস্থা বুঝে নিয়ে তিনি বললেন, সমস্যা নেই আম্মু, আপনার কিছু বলতে হবে না। তবে কথা দিচ্ছি, আপনাকে আপনার যোগ্য সম্মান দিয়ে রাখবো এই পরিবারে। দ্বিতীয়বার যেন একই ভুল না হয় সেই খেয়ালও আমরাই রাখব। আপনি আমাদের ওপর শেষবারের মতো বিশ্বাস করতে পারেন। কথাগুলো শেষ করে তিনি উঠে গেলেন বাইরে। বাইরে লোকদের ভিড় জমেছে, তাদের নিয়ে সমাবেশে বের হবেন তিনি। আজ একটা পার্টি দলের সমাবেশ আছে ওনার। নিহাল খান চলে যেতে যেতে ওনার কানে এলো রাদিফের কথা। রাদিফ মায়ের উদ্দেশ্যে বলছে, সকাল থেকে আম্মু আপনার খুঁজে 10 বারের বেশি ফোন দিয়েছে আমাকে। এতবার তো আম্মু আমাদের খুঁজেও ফোন দেয় না, যতটা আপনার খেয়ালে দেয়। ভাবছি আমার হাতের ফোনটা আপনাকে দিয়ে যাব। আমাদের থেকে আম্মুর আপনার চিন্তা বেশি। আপনি আমাদের বোন হলে আরও ভালো হতো ভাবি। অনেক আদরে থাকতেন আপনি। হৃদ ভাই আর আম্মু আপনাকে একটু শাসন করলেও আমি আর আব্বু কিন্তু আপনাকে অনেক আদর করতাম ভানি। হৃদ ভাই আপনার বড় ভাই হতো আর আমি ছোট ভাই। বিষয়টা মজার না? কথাগুলো বলেই রাদিফ জিভে কামড় দেওয়ার মতো করে নিজের কথাটা নিজেই সংশোধন করে বলল, সরি ভাবি, ভুল বলেছি। হৃদ ভাইকে আপনি ভাই বলতে পারবেন না। হৃদ ভাই আপনার জন্য যেই পাগল মানুষ, আল্লাহ, ভাই যদি শোনে আপনাকে বোন বানানোর স্বপ্ন দেখছি তাহলে আমার রক্ষা নেই। আপনার আউট। হৃদের গম্ভীর গলার ধমকে তৎক্ষণাৎ মাথা ঘুরিয়ে তাকালো রাদিফ। হৃদকে চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝল হৃদ রাদিফের কথাগুলো শুনছিল এতক্ষণ। রাদিফ উঠে দাঁড়াতে দাঁড়াতে বোকার মতো হেসে বলল, আরে ভাই, আমার কোনো দোষ নেই এতে, বুঝলে? এসব ভাবি আমাকে বলল ওনার নাকি তোমাকে মামা বানানোর খুব ইচ্ছে ছিল, অথচ তুমি যে ভাবির বাচ্চার বাবা হতে ইন্টারেস্টেড সেটা উনি বোঝেই না। তুমি একটু বুঝিয়ে বলো, এমন দুষ্টু দুষ্টু ইচ্ছে যেন ভাবি না রাখে। তুমি তাতে কষ্ট পাও। রাদিফ দুষ্টু হেসে চলে যেতেই হৃদ মায়ের দিকে তাকালো। মা হাঁ করে রাদিফের দিকেই তাকিয়েছিল। কি সুন্দর গুছিয়ে মিথ্যে কথা বলে রাদিফ। রাদিফ চলে যেতেই মায়ের দৃষ্টি ঘোরাতে গিয়ে হৃদের সঙ্গে চোখাচোখি হতেই মায়া তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নত মস্তিষ্কে বসে পড়ল চেয়ারে। হৃদ মায়ের দিকে কপাল কুঁচকে তাকিয়ে মায়ের পাশের খালি চেয়ারটাতে বসতে চাইলে পুনরায় বাধা দিলেন আরাফ খান। তিনি হৃদকে নিজের পাশের চেয়ারটাতে বসতে বললে হৃদ অগ্রাহ্য করে মায়ের পাশের চেয়ারটাতে বসে পড়ল। আরাফ খান চেয়েছিল তিনি হৃদ মায়ের মাঝখানে বসবে, কিন্তু হৃদ সেই সুযোগটা না দিয়ে মায়াকে মধ্যস্থতায় রেখে বসতে বসতে বলল, তোমার খাওয়া শেষ হলে উঠে যাও তো দাদা ভাই, আমার প্রাইভেসি লাগবে। আরাফ খানের খাওয়ার পর্বটা আরও আগেই শেষ হয়ে গিয়েছিল। তিনি খালি কাপে চা নিয়ে বসেছিলেন, মূলত মায়ের সঙ্গে আড্ডা জমাবেন বলে। কিন্তু হৃদ আরাফ খানকে চলে যেতে বললে তিনি খানিকটা বিরক্ত গলায় বললেন, তুই রুমে কি এমন করতে পারিস না যে তোর বউ নিয়ে ডাইনিংয়ে প্রাইভেসি লাগবে? আরাফ খানের কথায় হৃদ একইভাবে উত্তর দিয়ে বলল, তুমি যা বুড়ো বয়সে রুমে করতে পারো না, আমি তাই করি। হৃদের হেয়ালিপূর্ণ কথায় খেপে উঠলেন আরাফ খান। ওনাকে কেউ বুড়ো বললে বেজায় চটে যান তিনি। রেগে মেগে হৃদকে বললেন, বুড়ো হবে তোর বাপ, আমি এখনও জোয়ান আছি। হৃদ আরাফ খানের কথায় পাত্তা না দিয়ে মায়ের প্লেটে নাস্তা তুলে দিতে দিতে বলল, আচ্ছা। এই আচ্ছা কি? হ্যাঁ, ওকে। পরপর হৃদের হেয়ালি কথায় আরাফ খানের রাগ বাড়ল। তিনি হৃদকে শুধিয়ে বললেন, তুই তোর মাকে আমার নামে মিথ্যে বললি কেন যে আমার বুক ব্যথা হয়েছিল কাল? আমার প্রাইভেসির দরকার ছিল তাই বলেছি। হৃদের কথায় আরাফ খান অবাকের সুরে বললেন, তোর প্রাইভেসির জন্য আমাকে হার্টের রুগী বানিয়ে দিবি? তুই এত প্রাইভেসি দিয়ে কি করিস বলতো? হৃদ সোজাসাপটা উত্তরে বলল, বউকে সময় দিই। হৃদের কথায় আরাফ খানও খোঁচা মারার মতো করে বলল, বউকে এত সময় দিয়ে কি করিস? বাপ তো আর হতে শুনলাম না, আবার চাস প্রাইভেসি? তোর বয়সে আমি 3 সন্তানের বাপ হয়ে গিয়েছিলাম এতদিনে, আর তুই এখনও একটারও হতে পারলি না। হৃদ মায়ের প্লেটে রুটি তুলে দিতে দিতে বলল, আমার বউ ছোট, তোমার মতো বুড়ো বউ বিয়ে করলে এতদিনে 3টা কেন 7টা সন্তানের বাপ হয়ে যেতাম। তুমি নিশ্চয়ই পুষ্টিহীন রোগী ছিলে বলে কষ্ট করে 3টা বাচ্চার বাপ হতে পেরেছ। আমার মতো তাগড়া যুবক হলে নিশ্চয়ই এতদিনে খানবাড়িতে লাইন পড়তো তোমার সন্তানদের। হৃদের কথায় আরাফ খানের মুখটা থতমত হয়ে গেল। তিনি পুষ্টিহীন রোগী ছিলেন? উনি 1 ছেলে ও 3 কন্যা সন্তানের বাবা হয়েছেন। সেই সময় তিনি একজন হৃষ্টপুষ্ট তাগড়া যুবক ছিলেন। ওনাদের স্বামী স্ত্রীর বয়সের ব্যবধানও খুব একটা ছিল না।
তাই বলে হৃদ ওনার সুন্দরী বউকে বুড়া আর ওনাকে পুষ্টিহীন রোগী বলবে? আরাফ খান হৃদের কথায় রেগে চলে যেতে যেতে বললেন, তুই আর তোর বাপ পুষ্টিহীন রোগী, আমি তো তাও টেনে টুনে 4 সন্তানের বাপ হয়েছি। তোর বাপের তো মুরাদ নাই, দুটাতেই সে ক্লান্ত হয়ে ইতি টানছে, বউকে বাপের বাড়িতে পাঠাইছে, আর তুই এসেছিস আমার পুরুষত্বের দিকে আঙুল তুলতে। তোরা বাপ ছেলে মিলেও তো আমার 4 সন্তানের রেকর্ড ভাঙতে পারবি না। যদি পারিস তাহলে আমার নামও আরাফ খান না, অন্য কিছু রাখবো, যা। পরপর কথাগুলো বলেই আরাফ খান লাঠি হাতে বেরিয়ে যান। এখানে থাকলে যে হৃদের সঙ্গে কথাই পারবেন না তা তিনিও বেশ জানেন। সেজন্য হৃদকে নিজের কথাগুলো শুনিয়ে বের হয়ে যেতেই মায়াও হৃদের পাশ থেকে উঠে যেতে চাইল। হৃদ আর আরাফ খানের মাঝে এতক্ষণ মায়া নীরব দর্শক ছিল। লজ্জায় মুখ থমথমে হয়ে আছে মায়ার। ও হৃদকে এড়িয়ে যেতে চাইলে হৃদ পেছন থেকে মায়ার চুলের বেনি টেনে ধরতেই মায়া মৃদুস্বরে আহ বলে চেঁচিয়ে উঠল ব্যথায়। হৃদ মায়ের বেনি হাতে পেঁচিয়ে মায়াকে পুনরায় জায়গায় বসাতে বসাতে বলল, হৃদ, আমার একই কথা বারবার বলতে ভালো লাগে না। রাতে বিষয়টা ছেড়ে দিলেও এখন যে তোমাকে ছেড়ে দেব বিষয়টা এমন না। আমার তোমার উপর রাগ ছিল, কিন্তু বিশ্বাস হারাইনি কখনোই। যদি বিশ্বাস হারাতাম তাহলে তোমাকে কখনোই আমার বাড়িতে জায়গা দিতাম না। তুমি জানো আমি আমার কথা ছাড়া কারো কথা বিশ্বাস করে কাজ করি না। আমার আম্মু তোমাকে আমাদের বাড়িতে নিয়ে আসার পেছনে আমারও সম্মতি ছিল। যদি আমার সম্মতি না থাকতো তাহলে আমার মা কেন, দুনিয়ার কারো ক্ষমতা নেই হৃদ খানের বাড়িতে তোমাকে রাখার। সব কিছু একতরফা দেখতে নেই। আমি রাগটা সবার সামনে প্রকাশ করতে পারলেও ভালোবাসাটা পারি না আমার। হৃদের বাকি কথা শেষ হওয়ার আগেই মায়া মাঝে ফোড়ন কেটে বলল, তার মানে আপনি বলতে চাচ্ছেন আপনি আমাকে ভালোবাসেন, তাই তো? মায়া হৃদের কথাগুলোর মাঝে শুধু একটা কথাই বুঝল। হৃদ রাগ প্রকাশ করতে পারলেও হৃদের ভালোবাসাটা আড়ালে থাকে। তার মানে হৃদ মায়াকে ভালোবাসে। হৃদ মায়াকে ভালোবাসে সেটা মায়া জানে, কিন্তু হৃদ কখনো মায়াকে প্রকাশ্যে স্বীকারোক্তি দেয়নি এইটা নিয়ে। তাই আজ মায়া কথায় কথায় হৃদের থেকে ভালোবাসার স্বীকারোক্তি করাতে চাইল, কিন্তু হৃদ মায়ার কথায় বিরক্তির চোখে তাকালো মায়ার দিকে। মায়ের চুল ছেড়ে দিতে দিতে বলল, না, বাসি না। তাহলে আমিও আপনার সাথে থাকবো না, যান। মায়া জেদ করে আবারও উঠে যেতে চাইলে হৃদ পুনরায় মায়াকে টেনে চেয়ারে বসাতে বসাতে রাগে দাঁতে দাঁত চেপে বলল, তুই থাকবি, তোর 14 গোষ্ঠীও থাকবে, বেয়াদব। ঠিক আছে, যান, নিয়ে আসুন আমার 14 গোষ্ঠীকে, তারাই আপনার সাথে সংসার করবে না। আমি পারবো না। হৃদ ধমকে বলল, হৃদ? হৃদের ধমকে মায়া হাত গুটিয়ে চুপ করে বসল। হৃদ নিজের রাগ চেপে মায়ের প্লেটে খাবার তুলে দিতে দিতে মায়া পিঠ বেঁকে বসল খাবে না বলে। হৃদ মায়ের কাঁধে হাত রাখতেই মায়া হৃদের হাত সরিয়ে দিল। হৃদ পুনরায় রেগে গেল। সে জীবনে কারো এইসব রাগ সহ্য করেছে কিনা সন্দেহ, অথচ বিয়ে করে বউয়ের পাল্লায় পড়ে জীবনে যা না করেছে আজ তাই করতে হচ্ছে। হৃদ পুনরায় মায়ের কাঁধে হাত রাখতে চাইলে মায়া একইভাবে হৃদের হাতটা সরিয়ে দিতে গেলে হৃদ খেপে যায়। শক্ত হাতে মায়াকে কাছে টেনে নিজের দিকে ফেরাতে ফেরাতে রাগান্বিত গলায় বলল, সমস্যা কি তোর? এমন করছিস কেন? খাবো না আমি। কেন? আমাকে আম্মুর কাছে দিয়ে আসুন। পারবো না। কেন? বিয়ে করেছি আমি, বউ আমার সাথে থাকবে তাই। তাহলে আম্মুকে এই বাড়িতে এনে দিন। আম্মু তো এই বাড়িরই বউ, আপনারা কেন আম্মুকে এই বাড়িতে ফেরাচ্ছেন না? হৃদ মায়াকে বোঝানোর উদ্দেশ্যে বলল, আমাকে এইসব স্পর্শকাতর বিষয়ে জড়াবে না হৃদ। আব্বু আম্মুর বিষয়টা তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা তাদের জীবনে কি করবে সেটা তাদের একান্ত বিষয়। এতটা বছর যখন তাদের সিদ্ধান্ত বদলায়নি, তাই আমি সন্তান হয়ে সেসবে জড়াতে চাচ্ছি না। আমার এমনিতেও কারো ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করাটা পছন্দ না। আমার মনে হয় আম্মুরও পছন্দ হবে না ওনার ব্যক্তিগত জীবনে কেউ হস্তক্ষেপ করুক। তুমি এইসব বিষয় থেকে দূরে থাকো হৃদ, আমি নতুন ঝামেলা চাচ্ছি না। হৃদের কথায় মায়া তর্ক করল না, কারণ হৃদ আর সুফিয়া খান দুজন একই ব্যক্তিত্বের মানুষ। তাদের ব্যক্তিগত জীবনে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ তারা কখনোই পছন্দ করে না। তবে মায়া এতদিনে বেশ করে সুফিয়া খানকে চেনেছে। ওনার সংসার জীবন খুব পছন্দের। উনি যত্ন সহকারে আগলে রাখেন সংসারের প্রতিটা মানুষকে। হৃদ বা সুফিয়া খান হয়তো তাদের ব্যক্তিত্বের জন্য সহজে কাউকে মেনে নিতে পারেন না, কিন্তু একবার যদি কাউকে মেনে নেন সারা জীবনের জন্য আগলে রাখার মতো গুণ তাদের আছে। সেজন্য মায়ের ধারণা সুফিয়া খান নিহাল খানের সাথে মনোমালিন্যের জন্য দূরে দূরে থাকলেও আজও হয়তো দুজন দুজনকে ভালোবাসে। নয়তো বিচ্ছেদের এত বছর পরেও কেন কেউ কাউকে ডিভোর্স দিচ্ছে না? ভালোবাসা আছে বলেই তো তারা বিচ্ছেদ চাচ্ছে না।
মায়ের ধারণা যদি কোনো রকমে ওর শ্বশুর শাশুড়িকে একত্রে করে এক ছাদের নিচে আনা যায় তাহলে নিশ্চয়ই তারা মনোমালিন্য পেছনে ফেলে কথা বলার একটা সুযোগ দেবে দুজনকে। কিন্তু এখন বিষয় হলো সুফিয়া খান যেই মানুষ জীবনেও কারো কথা শুনে এই খান বাড়িতে পা রাখবেন না। বাকি রইল ওর শ্বশুর নিহাল খান। উনি খুবই নমনীয় স্বভাবের মানুষ। ওনাকে কোনোভাবেই সুফিয়া খানের বাড়ি অবধি কয়েকদিনের জন্য পাঠাতে পারলে হয়তো কোনো একটা কাজ হতো, কিন্তু মা ওর শ্বশুরকে শাশুড়ির বাড়িতে পাঠানোর মতো এই অসম্ভব কাজটা কিভাবে করবে? মায়ের মনস্তাত্ত্বিক ভাবনার মাঝেই হৃদ মায়ের মুখের সামনে রুটি ছিঁড়ে এক টুকরো ধরতেই মায়া সেটি মুখে নিতে নিতে বলল, আপনার ফোন কোথায়? হৃদ কিছু বলবে তার আগেই মায়ের হৃদের ওপরে চিরুনি তল্লাশি চালালো। হৃদের বুকে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে হাত রাখল ফোনের খোঁজে, কিন্তু কোথাও হৃদের ফোন খুঁজে না পেয়ে অধৈর্য মায়া পুনরায় হৃদকে শুধালো, আপনার ফোন কোথায় বলুন? হৃদের বাম পাশে ডাইনিংয়ের ওপর রাখা ছিল ফোনটি, ডান পাশে মায়া বসে। অধৈর্য মায়া হৃদের ডানে বামে না খুঁজে হৃদের ওপর তল্লাশি করল। হৃদ পুনরায় মায়ের মুখে খাবার তুলে দিয়ে বাম হাতে নিজের ফোনটি মায়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, তুমি আমার হয়ে থেকো হৃদ, গোটা দুনিয়া আমি তোমার করে দেব। রাতের আকাশে অসংখ্য তারার মেলা, মস্ত বড় আকাশে থালার মতো চাঁদও উঠেছে। সেই চাঁদের আলোয় উজ্জ্বল ধরণী। রাত 10:17। জুই গ্রিলে মাথা ঠেকিয়ে সেই আকাশে চাঁদটার দিকে তাকিয়ে। মনের উতাল পাতায় অসংখ্য কথা তীরের মতো বিচ্ছে জুয়ের। আজ 1 সপ্তাহ ধরে সে আয়নের ফ্ল্যাটে থাকছে পরিবার থেকে দূরে। এর মাঝে জুই বেশ কয়েকবার মুক্তার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিল ওই বাড়ির খোঁজ নিতে। মুক্তাও বেশ জুয়ের ওপর রেগে আছে। এমন অবস্থায় জুই কেন আয়নের সঙ্গে পালিয়ে গেল তা নিয়ে। জুয়ের বাবা নাকি ভীষণ কষ্ট পেয়েছে জুয়ের কাজে। আচ্ছা, জুই কি আসলে আয়নের সঙ্গে পালিয়ে এসেছিল? মন বেদনায় ডুকরে কেঁদে উঠল জুই। আয়ন ঘরে প্রবেশ করতে করতে জুয়ের ফুপানোর শব্দে দ্রুত ঘরের আলো জ্বালালো। অন্ধকার কাটিয়ে শূন্য ঘরে কাউকে দেখতে না পেয়ে হাতের ব্যাগটা সোফায় রাখতে রাখতে হাঁটল বারান্দার দিকে। জুইকে গ্রিল ধরে কাঁদতে দেখে আয়ন জুয়ের বাহু টেনে নিজের কাছে আনতে আনতে বলল, আপনি কাঁদছেন কেন জুই, কি হয়েছে? আয়নের বুকে ঠাঁই পেয়ে জুয়ের কান্না বাড়ল। 2 হাতে আয়নের পিঠ জড়িয়ে বুকে মুখ লুকাতে লুকাতে ডুকরে কেঁদে উঠে বলল, আমাকে কেউ ভালোবাসে না ডাক্তার সাহেব, সবাই ঘৃণা করে। আব্বু আমাকে ওই বাড়িতে যেতে নিষেধ করেছেন, বলেছেন আমি নাকি তাদের জন্য মরে গেছি। আমি সত্যিই মরে গেছি ডাক্তার সাহেব। জুয়ের কান্নাটার কারণ বুঝতে পেরে আয়ন গুমোট নিঃশ্বাস ফেলল। এ আজ নতুন নয়। জুই যবে থেকে এই বাসায় এসেছে তখন থেকে জুই নিজের পরিবারের থেকে দূরত্বটা হুট করেই মেনে নিতে পারছে না। তাছাড়া আয়নও ভাবেনি জুইকে ওইভাবে নিজের সঙ্গে নিয়ে আসতে হবে। সে জুইকে নিজের কাছে আনতে চেয়েছিল, তবে সেটা সসম্মানে। আয়ন জুইয়ের মাথায় ঠোঁট ছুঁয়ে আশ্বস্ত করে বলল, আমার ওপর বিশ্বাস রাখুন জুই, আমি সব কিছু ঠিক করে দেব। আমার পরিবার এই মাসেই লন্ডন থেকে বাংলাদেশে ফিরবে। তখন আমার বাবা মাকে আপনার বাসায় পাঠাবো। আপনার বাবা মাকে বুঝিয়ে তারপর সসম্মানে আনুষ্ঠানিকভাবে আপনাকে আমার ঘরে তুলব। আপনি কষ্ট পাবেন না জুই, আমাকে একটু সময় দিন, সব কিছু ঠিক হয়ে যাবে, বিশ্বাস রাখুন। আমি কোনো আনুষ্ঠানিকতার বিয়ে চাই না ডাক্তার সাহেব, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। আমি কোনো কিছুরই পরিবর্তন চাই না। আমি জানি আমার বাবা কেমন। উনি এক জেদি পুরুষ। যতক্ষণ না নিজে থেকে সব কিছু বুঝবেন ততক্ষণ তিনি কারো কথা শুনবেন না। আমি চাই না আমার জন্য আপনি বা আপনার পরিবার ছোট হোক। যেটা হচ্ছে সেটা হতে দিন, আমি সব কিছু মেনে নেওয়ার চেষ্টা করব দ্রুত। কয়েক মুহূর্ত দুজনের এভাবেই কাটল। হঠাৎ জুয়ের হুঁশ ফিরতেই সে আয়নকে ঠেলে নিজের থেকে দূরে সরাতে চাইলে আয়ন বাধা দিয়ে বলল, জুই, আজকে আমি আপনার সাথে থাকি। জুই আয়ন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, না প্লিজ জুই, না করবেন না, আমি রাতে চোখে দেখতে পাই না। আয়নের কথার মানে বুঝতে না পেরে জুই অবুঝ গলায় আয়নকে শুধিয়ে বলল, মানে? হ্যাঁ জুই, আমি দূরের জিনিসটা একদম দেখতে পাই না, সেজন্য ডাক্তার বলেছে আমাকে বইয়ের আশেপাশে থাকতে। আপনি ডাক্তার হয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন? হ্যাঁ, আমি তো হার্ট সার্জন। চোখের ডাক্তারের কাছে না গেলে চোখের সমস্যা ভালো হবে কি করে বলুন তো? আয়নের মন গড়া কথার মানে বুঝতে পেরে জুই 2 হাতে বুক বাঁধতে বাঁধতে বলল, তা ডাক্তার আর কি বলেছে আপনাকে? বলেছে আমার নাকি ভিটামিনের অভাব। তো কি করতে হবে? আপনার আশেপাশে থাকতে বলেছে, আপনাকে বেশি বেশি সময় দিতে বলেছে, রাতে আপনার সঙ্গে একই বিছানায় ঘুমাতেও বলেছে। আয়নের কথায় জুইয়ের হাসি পেল। নিজের হাসি চেপে রাখতে না পেরে জুই চলে যেতে নিয়ে বলল,
যত সব ধান্দাবাজি আপনার, সরেন। জুই আয়নের পাশ কাটিয়ে চলে যেতে চাইলে আয়ন শক্ত হাতে জুইয়ের বাহু টেনে জড়িয়ে ধরতে ধরতে বলল, আপনি দূরে গেলে তো চলবে না জুই, এমনি আমার চোখের সমস্যা, দূরের জিনিস দেখি না। আপনাকে হারিয়ে ফেললে তো আমার ভিটামিনের অভাব বাড়বে জুই। এর থেকে বরং আপনি আমাকে জড়িয়ে ধরে একটা শক্ত করে চুমু খান তো, আমার সকল পুষ্টিহীনতা চলে যাবে। জুই লজ্জায় সিটিয়ে গেল আয়নের বুকে। খানিকটা মুষ্টামুষ্টি করে আয়ন থেকে নিজেকে ছাড়াতে চেয়ে বলল, আমাকে ছাড়ুন প্লিজ। অসম্ভব, আমি মায়ের কাছে যেতে চাই, প্লিজ আমাকে নিয়ে চলুন। আয়ন এক হাতে জুইকে জড়িয়ে অপর হাতে জুইয়ের গালে স্পর্শ করে শব্দ করে চুমু খেতে খেতে মোহাচ্ছন্ন গলায় বলল, মা ঢাকায় নেই, হৃদের সঙ্গে চট্টগ্রাম আছে। আপনাকে কাল নিয়ে যাব চট্টগ্রাম, তারপরেও আজ আমাকে বাধা দেবেন না জুই, প্লিজ। রাত 11:27। মায়া অন্ধকার রুমে অল্প আলোয় পায়চারি করছে ঘর জুড়ে। হাতে হৃদের ফোন, এটা সকালে নিয়েছে, তখন থেকে এটা মায়ের কাছে আছে। এই ফোনে মায়া দুটো কাজ করেছে, এক রাফার সাথে যোগাযোগ করেছে, দ্বিতীয়ত নিজের বাড়িতে কল দিয়েছে মায়ের নাম্বারে, কিন্তু রেহেনা বেগমের নাম্বারটা বরাবরই বন্ধ বলছে। মায়া খানিকটা চিন্তিত নিজের পরিবার নিয়ে। বহুদিন ধরে মায়া নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন। এমন না যে মায়া ওর পরিবারের সবাইকে মিস করছে, মায়া শুধু ওর মায়ের সাথে যোগাযোগ করতে চায়। মায়াকে যখন ওর বাড়ি থেকে সুফিয়া খান নিয়ে আসে তখন ওই বাড়ির পরিস্থিতি ভালো ছিল না। অনুকূল পরিবেশে মায়ের মা কেমন আছে সেটাই জানতে চায় সে। নিজের মায়ের সঙ্গে কথা বলতে না পেরে মায়া ভীষণ হতাশ হলো। তবে আজ বেশ কয়েকবার সুফিয়া খানের সঙ্গে মায়ের কথা হয়েছে। মায়ার এখন একমাত্র লক্ষ্য কিভাবে সুফিয়া খানকে এই বাড়িতে নিয়ে আসা যায়। মায়া জানে কাজটা সহজ হবে না, তারপরেও মায়াকে এই অসাধ্য কাজটা সাধন করতে হবে। মায়ের রুম জুড়ে পায়চারি করার মধ্যেই হৃদ ঘরে ঢুকল। অল্প আলোয় মায়াকে কালো ছায়ার মতো দেখতেই হৃদ ঘরে আলো জ্বালালো। মায়াকে সাদামাটা একটা সুতির 3 পিস পরে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদ দেয়াল ঘড়িতে সময়টা দেখে নিয়ে কপাল কুঁচকে মায়ের দিকে তাকিয়ে বলল, ঘুমাওনি? এত রাত অবধি জেগে আছো কেন? হৃদের ক্লান্তিমাখা মুখটার দিকে তাকিয়ে মায়া মিনমিন করে বলল, আমার ঘুম আসছে না। হৃদ হাতের কোটটা ছুঁড়ে সোফার উপর ফেলতে ফেলতে মায়ের দিকে হাত বাড়িয়ে ডেকে বলল, কাছে আসো। মায়া জড়তার পায়ে এগিয়ে গেল হৃদের দিকে। মায়া হৃদের নাক টেনে কপালে টোকা দিতে দিতে খানিকটা ঝুঁকে গেল মায়ের ওপর। ঠান্ডা গলায় বলল, শার্ট চেঞ্জ করো। হৃদের কথায় মায়া অবাক নেত্রে তাকালো হৃদের দিকে, বলল, আমি? হৃদের সেই পরিচিত মোহাচ্ছন্ন স্বর। মায়ের সর্বাঙ্গ কেঁপে উঠল অদ্ভুত অনুভূতিতে। মায়া হাঁসফাঁস করে জড়তায় হাত বাড়িয়ে হৃদের শার্টের বোতাম খুলল গা থেকে। হৃদের শার্টের বোতাম খুলে গা থেকে শার্ট ছাড়িয়ে নিতে নিতে মায়ের চোখে পড়ল হৃদের শক্তপোক্ত শরীরটা। হাতা কাটা গেঞ্জির ফাঁক দিয়ে বেরিয়ে আসছে হৃদের আটসেটে মাংসপেশির শক্ত দেহটা। মায়া অবাক হতবুদ্ধি চোখে হৃদের শরীরের দিকে দৃষ্টি বুলাতে বুলাতে হাত বাড়ালো হৃদের বাহুতে। হৃদের শক্ত বাহু ছুঁয়ে মায়া হতবাক গলায় বলল, আল্লাহ, আপনি তো অনেক মোটা হয়ে গেছেন নেতা সাহেব, আপনার শরীর এত শক্ত কেন? মায়ের কথায় হৃদ পুনরায় মায়ের মাথায় টোকা দিয়ে সোজা হয়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, পাওয়ারফুল মেডিসিনে শরীর ফুলে গেছে একটু। মায়া এক মুহূর্তের জন্য ভুলে গিয়েছিল হৃদের অ্যাক্সিডেন্টের কথা। মায়া অবুঝ গলায় প্রশ্ন করে বলল, ওষুধ? কিসের ওষুধ খান আপনি? এত অল্পতে অ্যাক্সিডেন্টের কথা ভুলে গেলে হবে ম্যাডাম? কথাটা বলেই হৃদ মায়াকে পাশ কাটিয়ে ড্রেসিং টেবিলের সামনে যেতে চাইলে তৎক্ষণাৎ মায়া হৃদের হাত টেনে ধরল। হাতে টান পড়ায় হৃদ কপাল কুঁচকে ঘাড় বেঁকিয়ে পেছনে তাকাতেই দেখল অশ্রুসিক্ত চোখে মায়াকে কাঁদতে। হৃদ হুট করেই বুঝল না মায়ের কাঁদার কারণটা। মায়া হৃদের হাত টেনে তৎক্ষণাৎ 2 হাতে হৃদকে জড়িয়ে বুকে মুখ লুকিয়ে ডুকরে কেঁদে উঠল দীর্ঘদিনের চাপা কষ্টে। অনেকটা দিন হৃদের সুস্থতার জন্য আল্লাহর কাছে সুস্থতা কামনা করে কেঁদে কাটিয়েছে মায়া। অথচ মানুষটা সুস্থ হয়ে সামনে আসার পর দুজনের দূরত্ব কমছে না। মায়া এলোমেলো 2 হাতে হৃদের গাল আঁকড়ে হৃদের মাথা টেনে নিচু করল মুখোমুখিতে। এলোমেলো ঠোঁট হৃদের মুখে ছুঁয়ে দিতেই হৃদ খানিকটা শক্ট হলো। মায়া হাইটে ছোট হওয়ায় 2 পায়ের আঙুলের উপর ভর দিয়ে হৃদকে চুমু খেতে গিয়ে হৃদের দিকে এগিয়ে গেল। হৃদ মায়ার শরীরের ভারসাম্য বজায় রেখে পিছু হাঁটল পরপর। কয়েক সেকেন্ডের ব্যবধানে হৃদের পা বিছানায় ঠেকতেই হৃদ ধপ করে বিছানায় বসে পড়লে মায়া হৃদের মুখের ওপর ঝুঁকে গেল। 2 হাতে হৃদের 2 গাল আঁকড়ে এলোমেলো ঠোঁট হৃদের মুখে ছুঁয়ে উঠল হৃদের মাথায়। অ্যাক্সিডেন্টের জায়গাগুলোতে মায়া পরপর ঠোঁট বুলিয়ে ডুকরে কেঁদে উঠল 2 হাতে হৃদের গলা জড়িয়ে।
হৃদের গলায় মুখ ডুবিয়ে কেঁদে উঠে বলল, আপনাকে ছাড়া আমি বাঁচব না নেতা সাহেব, সত্যিই বাঁচব না। আপনার সঙ্গে দুঃখের জীবন কাটাতে রাজি, কিন্তু আপনাকে হারিয়ে সুখী হতে রাজি নই।